বিহারে আজ এনডিএর ইস্তাহার প্রকাশ। একেবারে আমি দেবাশিস রয়েছি শর্মিষ্ঠার সঙ্গে। আজকে পাটনায় ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। সভাপতি জেপি নাড্ডার সঙ্গে ছিলেন নীতিশ কুমার এবং চিরাগ পাসওয়ান, জিতেন মাঝি, অর্থাৎ সমস্ত অ্যালায়েন্সের যারা সদস্য রয়েছেন তারা সবাই ছিলেন। এবং আপনারা জানেন যে বিহারে নির্বাচন 6 এবং 11ই নভেম্বর, তার আগে এটা অলমোস্ট এন্ড অফ দিস অক্টোবর। এবং আজকের দিনে দাঁড়িয়ে পাটনায় ইস্তেহার প্রকাশ করা হলো। একাধিক জায়গায় গুরুত্ব দেওয়া হয়েছে এই ইস্তেহারে। আপনাদেরকে বলে রাখি যে কোন কোন জায়গায় গুরুত্ব দেওয়া হয়েছে। বিহারে কোয়ালিটি এডুকেশনের গুরুত্ব দেওয়া হয়েছে, বিহারে মহিলাদের স্বনির্ভর যে প্রকল্প তাতে গুরুত্ব দেওয়া হয়েছে, সরকারি চাকরির কথা বলা হয়েছে, মানে আগামী 5 বছরে 1 কোটি বেশি সরকারি চাকরি দেওয়ার প্রপোজাল করা হয়েছে, রাস্তা তৈরির প্রপোজাল করা হয়েছে, মাঝারি এবং ছোট শিল্প অর্থাৎ মিডিয়াম এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রি গড়ে তোলার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে, রাস্তা, সড়ক, আলো, জল ইত্যাদির ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। স্পেসিফিক্যালি আরেকটা জায়গা শর্মিষ্ঠা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ফ্লাড ফ্রি বিহার। অর্থাৎ বিহারে আজও একটা বড় সমস্যা হচ্ছে বিহারের বন্যা পরিস্থিতি। অ্যাজ ইউজুয়াল আমরা দেখে এসেছি বাংলারও একাধিক জায়গায় বন্যার সমস্যা হয়, বিশেষত অতিবৃষ্টির ফলে তো বন্যা হয়। তো বিহারেও সেরকমভাবে ফ্লাড ফ্রি বিহার তৈরি করবার কথা বলা হয়েছে। আরেকটা প্রপোজাল আমি যেটা দেখছিলাম সেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 1 লক্ষের বেশি মহিলাকে লক্ষপতি দিদি বানানোর পরিকল্পনা করা হয়েছে। লাখপতি দিদি, সামাজিক সুরক্ষার কথা বলা হয়েছে, সেফটি সিকিউরিটির বৃদ্ধির কথা বলা হয়েছে। অর্থাৎ একাধিক এবং মুখ ভরা প্রস্তাব যেটাকে বলা হয়। এবং ইভেন আমরা এই ধরনের শর্মিষ্ঠা এই ধরনের প্রস্তাব দেখে অভ্যস্ত। বিভিন্ন রাজনৈতিক দল ভোটের আগে যে ইস্তাহার, অর্থাৎ তাদের ম্যানিফেস্টেশন প্ল্যান ফর নেক্সট 5 ইয়ার্স তারা যেভাবে বলেন তাতে কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ হচ্ছে। মানে যত দিন যাচ্ছে ততই প্রস্তাবের তালিকা বা প্রস্তাবনার তালিকা বা এই যে ম্যানিফেস্টো বলা হয় একে, সেই ম্যানিফেস্টোর তালিকা কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ হচ্ছে। কিন্তু বাস্তবে ভোটের পরে কি হবে সেটা মানুষ বলতে পারবেন বিহারের। কিন্তু ভোটের আগে এনডিএর তরফে যে ইস্তেহার প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে অ্যারাইজিং বিহার অথবা সানশাইনিং বিহার তুমি বলতেই পারো। একদমই তাই দেবাশিস, তার কারণ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কিছু বছর আগে অন্তত বিহারের যে ছবিটা ছিল এবং শুধু তার এবারের ভোট বৈতরণী পার করাটা কিন্তু কার্যত একটা চ্যালেঞ্জ। এবং যেরকম আমরা জানি যে এই ভোটে কিন্তু নীতিশ কুমার সম্ভবত তার রাজনৈতিক ক্যারিয়ারের যে শেষ নির্বাচন লড়ছেন, এমনটাও কিন্তু ভোটে লড়ছেন, এরকমটাও এমন একটা সম্ভাবনা উঠে আসছে। এবং আজকের যে ম্যানিফেস্টো বা তুমি বলছো ইস্তাহার প্রকাশ করেছে এনডিএ, সেখানে 69 পাতার এই ইস্তাহারে 25টিরও বেশি প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এবং একবার শোনাবো বিহারের উপমুখ্যমন্ত্রী তার কি বক্তব্য সামনে আসছে, একদম শুনবো। 21वीं सदी में दुनिया में बिहार का क्या महत्व हो सकता है और बिहार के युवा, महिला, अति पिछड़ा, दलित समाज और किसान को प्राथमिकता देते हुए कई महत्वपूर्ण संकल्प हम लोगों ने इस संकल्प पत्र के माध्यम से बिहार की जनता को समर्पित किया है। हम लोगों ने 25 महत्वपूर्ण मुद्दों के साथ जनता के बीच में जाने का निर्णय लिया है। সম্রাট চৌধুরী উপমুখ্যমন্ত্রী তার বক্তব্য শুনছিলাম। আর এখন এই মুহূর্তে শুনবো মনোজ তিওয়ারি অর্থাৎ বিজেপির এক্সিস্টিং সাংসদ। তিনি কি বলছেন এনডিএর এই ম্যানিফেস্টো প্রকাশের পর, কি বলছেন তিনি শুনবো একবার শর্মিষ্ঠা। संपूर्ण डेवलपमेंट पे, हाई इंफ्रास्ट्रक्चर पे, जो गरीबी रेखा के आसपास लोग हैं उनके जीवन में कैसे आर्थिक सशक्तिकरण आए और सही मायने में जो पूरे बिहार के प्रत्येक व्यक्ति का लाभ कैसे हो, एजुकेशन सिस्टम को और कैसे हम लोग मजबूत करें, इससे संबंधित मैनिफेस्टो में बहुत महत्वपूर्ण बातें रहेंगी। एनडीए विकास का ही नाम है। एनडीए अपराध मुक्त, भ्रष्टाचार मुक्त शासन का नाम है।
আর বিহারে একটু একটু করে ভোট এগিয়ে আসছে এবং সামনেই নির্বাচন, শুধু তাই নয়, আর এনডিএর এই নির্বাচনী যে ইস্তেহার প্রকাশ, আরজেডি কি বক্তব্য আসছে একবার শুনবো। कौन से वादे पे यकीन करें, तेरे वादे पे जिए तो ये जाने जाने ना। मतलब बिहार को गुजरात वाली नजर चाहिए। प्रधानमंत्री जी, गृह मंत्री जी, बिहार को फिसड्डी बना कर रखने की जो औपनिवेशिक मानसिकता थी, आप आज उसी में हैं। आप चाहते हैं उपनिवेश बने, कि मतलब गुजरात में निवेश और श्रमिक, बिहार के श्रमिकों का प्रवेश, ये परिपाटी बदलनी होगी माननीय प्रधानमंत्री जी और एनडीए के लोग। और तारीख कितनी है? 31। दबाव में 4 दिन बाद तो प्रचार बंद हो जाएगा, और अभी आप ला रहे हैं। আর এই মুহূর্তে আমরা জিরো আরে আমাদের গেস্ট আজকের অনুষ্ঠানের অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক, আলোচক আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্বাগত জানাই অমিতাভদাকে আজকের অনুষ্ঠানে। অমিতাভদা, মানে খুব স্বাভাবিকভাবে এই ম্যানিফেস্টো হয়েছে এটা বলে আপনাকে বলতে বলা, এটা আমার মনে হচ্ছে ঠিক হবে না। বরঞ্চ একটা জায়গা আমার খুব অবাক লাগে, মানে এই যে ম্যানিফেস্টো, আমি আপনাকে এটাই জানতে চাইবো যে এই যে ম্যানিফেস্টোগুলো সামনে আনা হয় নির্বাচনের আগে, আর তারপরে আবার তার পরের বছর আবার ম্যানিফেস্টো আনা হয়, দেখা যায় অনেক ক্ষেত্রেই ম্যানিফেস্টোর একাধিক পয়েন্ট রিপিট করা হয়েছে। মানে ধরুন, এটা কেউ জানতেই পারতো না যে যদি ম্যানিফেস্টো এটা না লেখা হতো যে ফ্রি কোয়ালিটি এডুকেশন ফ্রম কেজি টু পিজি, তার মানে অদ্ভুতভাবে মানুষ বুঝতে পারছেন যে কেজি থেকে পিজিতে সব জায়গায় অবৈতনিক শিক্ষা ব্যবস্থা নেই। মানে শুনে মনে ও আচ্ছা, ইয়ে নেই থা পেলে। আবার দেখুন, এখানে পরবর্তীকালে বলা হচ্ছে মহিলাদের স্বনির্ভর করবার প্রকল্প এবং প্রযুক্তি, এখানে বলা হচ্ছে মেডিসিটি তৈরি করবার একটা প্রকল্প, বলা হচ্ছে 1 কোটি সরকারি চাকরি দেওয়ার একটা প্রকল্প। আমি আপনার থেকে জানতে চাইব, এই যে ম্যানিফেস্টোগুলো আসে সামনে, এটা কি শুধু ভোটের চমক থাকে, নাকি রাজনৈতিক দলগুলো এই কাজগুলোর খানিকটা অংশ পূরণ করে জন আস্থা তৈরি করবার চেষ্টা করে আদতে? মানে কয়েকদিন পর আমরা বেঙ্গলের ক্ষেত্রেও দেখতে পাই বেরম গালভরা বিরাট বিরাট ম্যানিফেস্টো আসছে। হ্যাঁ, স্বাভাবিক দেবাশিস, একটা চমৎকার প্রশ্ন তুলেছো। দেখো, এই ম্যানিফেস্টো বিষয়টা তো আজকের নয়, বহু পুরনো। প্রথম যখন জার্মানিতে ইলেকশন লড়বার জন্য কমিউনিস্ট লীগ অবতীর্ণ হলো, তখন তারা জনগণের জন্য তারা কি করতে চায়, তারা কারা, তাদের পরিচয় কি এবং কি তাদের লক্ষ্য, রাজনীতির লক্ষ্য, সেটা ঘোষণা করে কার্ল মার্কস এই যে প্যাম্পলেট তৈরি করেছিলেন কমিউনিস্ট ম্যানিফেস্টো, সেই থেকে আমাদের দেশের গণতন্ত্রেও দেখা যায় যেই রাজনৈতিক দল অবতীর্ণ হয় রাজনীতিতে এবং রাজনৈতিক নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে, তারা কে, কারা, কেন, তাদের স্বপ্ন কি, জনগণের জন্য তারা কি করতে চায়, তার কিছু ঘোষণা তারা সামনে নিয়ে আসেন। এখন প্রশ্ন হচ্ছে, শুধু ঘোষণাই শেষ কথা নয়, তার সঙ্গে যে বিষয়টি আন্তরিকভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত সেটা হচ্ছে সদিচ্ছা, বাস্তবায়নের সদিচ্ছা। আবার বাস্তবায়নের সদিচ্ছাটাও শেষ কথা নয়, বোধহয় তার সঙ্গে শাসকের নৈতিকতা, শাসকের চরিত্রগত দৃঢ়তা, দার্ঢ্য যাকে বলা হয়, সেটাও একটা বড় প্রশ্ন। কারণ আমরা কোনো স্বপ্ন রাজ্যে বাস করি না, আমরা কোনো সব পেয়ে গেছি দেশে বাস করি না। ফলে আর্থিক বিষয়ে, মানব সম্পদের বিষয়ে নানান অভাব অভিযোগের মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। কিন্তু এই চলবার পথেও যেটুকু আমাদের সাধ্য, যেটুকু আমাদের সামর্থ্য, সেইটুকুর মধ্যে আমি কতটা করতে পারবো, সেই ঘোষণাটাই সামনে রাখা দরকার। যেমন এই ম্যানিফেস্টোতে এই যে কথাগুলো বলা হয়, বা এর আগেও আমরা বেঙ্গলের প্রেক্ষাপটেও শুনেছি যে ডবল ডবল চাকরি হবে, কোটি কোটি চাকরি হবে। বাস্তবিক পক্ষে সেই কোটি কোটি চাকরি দেওয়া, যখন অমিতাভ আপনি যখন চাকরির প্রসঙ্গ তুললেনই, আমি একদম বিহারের স্পেসিফিক এনডিএর ম্যানিফেস্টোর কথা যদি বলি, আগামী 5 বছরে 1 কোটি সরকারি চাকরি দেওয়া হবে। তাহলে এটাকে আমি যদি ভাগ করি প্রতি বছর চাকরির একটা আপেক্ষিক অনুপাত, তাহলে কিন্তু সেটা 20 লক্ষ করে প্রত্যেক বছর সরকারি চাকরি দিতে হবে। সেদিন একটা আলোচনায় শুনছিলাম যে 20 লক্ষ সরকারি চাকরি প্রত্যেক বছর, আমি কম বেশি 2-3 লক্ষ কম বেশি ধরে নিলাম, ধরুন আপনি 15 লক্ষ প্লাস চাকরি দেওয়া হলো, সেটাও অনেক। সেই পরিমাণ, মানে দেখা যাচ্ছে সেই অঙ্কটা, মানে সেই সরকারি চাকুরেদের মাইনের অঙ্কটা বিহারের বর্তমান বাজেটের থেকে, রাজ্য বাজেট থেকে বেশি হয়ে যাচ্ছে।
এবং তার চেয়ে বড় কথা দেবাশিস, ধরো এই যে কথাগুলো বলা হয়, ধরো যেমন ভাবে আমরা পাটিগণিতের পথে এগোচ্ছি, মানে বছরে 5 বছরে 1 কোটি, তাহলে 20 লক্ষ করে প্রতি বছর। এবার সরকারের দপ্তর যদি ধরা যাক, কথার কথা 48টা দপ্তর হয়, তার ভিতরে এই 20 লক্ষ চাকরিকে যদি ভাগ করে দাও প্রতি বছর হিসেবে, তাহলে প্রতিটা দপ্তরের পদ সৃষ্টির ক্ষমতা কতটুকু, ঠিক কতটা সরকারি পদ তারা তৈরি করতে পারে। এই মুহূর্তে কত সরকারি পদ ফাঁকা পড়ে আছে, কোথায় চুক্তিভিত্তিক শ্রমিক নিযুক্ত হয়েছেন, কোথায় কোথায় স্থায়ী কর্মচারীরা অবসরপ্রাপ্ত হবার পর সেই সব জায়গায় এখনো পদ পূরণ হয়নি, তার কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান সরকারের কাছে না থাকলে বা সেইটাকে মাথায় না রেখে দুম করে এরকম 1 কোটি চাকরির প্রতিশ্রুতি করে দেওয়া, এটা বোঝাই যায় যে ওই যে কথাটা প্রথমে বলছিলাম যে খানিকটা সদিচ্ছা, খানিকটা শাসকের চরিত্র, আর বাকিটা একটা বাষ্প তৈরি করার চেষ্টা, জনগণের মধ্যে আশা, মানে কথাবাজির একটা খেলা তৈরি করা, যা দিয়ে জনগণের নজরকে কেড়ে নেওয়া যায়। কারণ জনগণও সম্ভবত বাস্তবতা সম্পর্কে ওয়াকিফাল যে 1 কোটি চাকরি কেউ দিতে পারবে না। এবার সে তার ভেতরে যদি ওই কন্ট্রাকচুয়াল, তার ভেতরে যদি চুক্তিভিত্তিক, আংশিক সময়ের ইত্যাদি সমস্ত অংশগুলোকেও ধরে নেওয়া যায়, তাহলেও একটা রাজ্যে 1 কোটি সরকারি চাকরি তৈরি করার মানে হচ্ছে রাজ্যের অর্থনীতি সম্পূর্ণরূপে ঘুরে গিয়ে রাজ্য থেকে আর কেউ কোনোদিন বাইরে চাকরির সংস্থানে যাবে না। কারণ একটা দেশের মানে একটা রাজ্যে এই মুহূর্তে বিহারের জনসংখ্যা যদি আমি কথার কথা তর্কের খাতিরে ধরে নিই যে 15 কোটিও হয়, এবার 15 কোটিকে যদি তুমি ধরো হিসেব মতো আমরা যদি ধরে নিই পরিবার পিছু 10 জন বা 8 জন ইত্যাদি করে আছে, তাহলে যে পরিবার সংখ্যা দাঁড়ায়, তাহলে একটি সরকারি চাকুরে বা এক পরিবারে 2টি করে সরকারি চাকুরে থাকলে তাদের অন্য সংস্থানে, পরিবারের অন্য সংস্থানের জন্য মোটামুটি একটা ভালো জায়গা তৈরি হয়ে যেতে পারে। প্রশ্ন হচ্ছে তাহলে তো সে দেশে গরিবই থাকবে না, সে দেশে কার্যত পক্ষে মানে বুভুক্ষা থাকবে না, সে দেশে জাতপাতের সমীকরণের জন্য হানাহানি, মারামারি এসব কোনো কিছু থাকবে না। মানুষ কেন যাবে তার গ্রাম ছেড়ে অন্যত্র কুলিগিরি করতে, মজদুরগিরি করতে? যে কথা বলা হচ্ছে যে উন্নত হবে ভারতবর্ষের কিছু কিছু রাজ্য, তার জন্য সস্তা শ্রমিক সাপ্লাই দেবে হচ্ছে এই সো কল্ড বিমারু স্টেট। এই যে বিমারু রাজ্য, অর্থাৎ অসুস্থ অর্থনীতির রাজ্য, অসুস্থ সমাজনীতির রাজ্য, যেগুলো জাতপাতের ক্রমে হোক, সাম্প্রদায়িকতার ক্রমে হোক, নানানভাবে বিধ্বস্ত, তো এই রাজ্যগুলোতে নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের প্রতিশ্রুতি, এই যে কথা বলা হচ্ছে কেজি টু পিজি বিনামূল্যে শিক্ষা, এটা জাতীয় শিক্ষানীতিরই অংশ। এতে জাতীয় শিক্ষানীতিতে এই কথাটা বহু আগে বলে দেওয়া হয়েছে। এর বিহারের জন্য নতুন করে কি ইমপ্লিমেন্ট করা হবে? তো বিহারের জন্য এটা জাতীয় শিক্ষানীতির অঙ্গ হিসেবেই এটা আসা উচিত। এখন প্রশ্ন হচ্ছে, জাতীয় শিক্ষানীতির আলোতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা কি? সব তো চলে যাচ্ছে বেসরকারি হাতে। ফলে স্বাভাবিকভাবেই এই জিরো মানে ইনভেস্টমেন্টে কেজি টু পিজি এডুকেশন যাদের জন্য করা হচ্ছে, তারা কোথায়? বিহারের যারা তথাকথিত মেধাবী অংশ, সেই মেধাবী অংশ যারা আইআইটিতে সুযোগ পায়, যারা বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ভর্তি হয়, তাদের ক্ষেত্রে সরকারি ব্যয়ের পরিমাণ কি এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে যারা গিয়ে পড়ছে তাদের ক্ষেত্রে একেবারে অমিতাভদা আপনি সঙ্গে রাখুন। এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন সাংসদ, কংগ্রেস নেতা আমাদের সঙ্গে রয়েছেন। অধীরদা, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এনডিএর একটা বিরাট ম্যানিফেস্টো সামনে এসছে বিহার নির্বাচনকে কেন্দ্র করে। একাধিক ক্ষেত্রে প্রস্তাব রয়েছে, তার মধ্যে আমি বিশেষ করে উল্লেখ করব আগামী 5 বছরে 1 কোটি সরকারি চাকরি দেওয়ার কথা বলা হচ্ছে। কিভাবে এই ম্যানিফেস্টোকে আপনারা দেখছেন? এর আগে তো 2 কোটি বলেছিল যখন 14 সালে, 19 সালে, তো 2 কোটি থেকে এখন 1 কোটিতে নেমে একটা দিচ্ছে। এইসব কিছুটা আশারে গল্প করছে, নির্বাচনের আগে আশারে গল্প করে বিহারের মানুষকে বোকা বানিয়ে ধোকা দিয়ে ক্ষমতার চেষ্টা করছে। সারা বিহারের অর্ধেক আবাদি, অর্থাৎ অর্ধেক বিহারের অধিবাসী, তারা সব বিহার ছেড়ে পালিয়েছে রুকির জন্য রাজ্য ছেড়ে। এই বিহার ভারতবর্ষের একটা দরিদ্রতম জেলায় রূপান্তরিত হয়েছে, এই রাজ্যে রূপান্তরিত হয়েছে। ভারতবর্ষের 17টা রাজ্যের মধ্যে, বড় রাজ্যের মধ্যে সব থেকে গরিব রাজ্যের নাম বিহার, যেখানে অবাক হয়ে যাবেন যে 94 লক্ষ মানুষের, 94 লক্ষ পরিবারের, বিহারের 94 লক্ষ পরিবারের মাসিক আয় 6,000 টাকার নিচে। কোথায় আছেন আপনারা বুঝুন। এখানে কৃষকের আয় গড়ে প্রতিদিন 50 টাকাও হয় না। তাই বিহার ছেড়ে মানুষ এখানে পালাচ্ছে, অর্ধেক বিহারের জনতা তারা পালিয়ে গেছে বিহার ছেড়ে। বেশ, অনেক ধন্যবাদ। অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন সাংসদ, কংগ্রেস নেতা আমাদের সঙ্গে ছিলেন। অমিতাভদা, আপনার কাছে আবারও যাব, কিন্তু তার আগে বিজেপির তরফে শর্মিষ্ঠা রবিশঙ্কর প্রসাদ কি বলছেন একবার শোনানোর চেষ্টা করি, তারপর আবার অমিতাভদার কাছে আমরা চলে যাব। माननीय नरेंद्र मोदी जी की अगुवाई में केंद्र सरकार
और माननीय नीतीश कुमार की अगुवाई में एनडीए की बिहार सरकार गरीबों के लिए विशेष चिंता करती है। उपेक्षित, किसान, पिछड़े, अति पिछड़े, सामान्य वर्ग, ये मैनिफेस्टो सबों की चिंता करता है। রবিশঙ্কর প্রসাদের বক্তব্য শুনলাম। অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন আমাদের সঙ্গে। অমিতাভ দার একটা প্রশ্ন রাখার চেষ্টা করি, 2020-তে যখন বিহারে নির্বাচন হয়েছিল সেই সময় আবহটাই পুরো আলাদা ছিল। করোনা আবহ, সেই সময় কিন্তু রাজ্যবাসীকে ফ্রি ভ্যাকসিনের কথা বলে একেবারে চমকে দিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে 5 বছর পর ছবিটা তো অনেকটা বদলেছে এবং সে জায়গাতে একেবারে লাফিয়ে 1 কোটি সরকারি চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি, যে চাকরি নিয়ে এত কথা হচ্ছে, এত বিশ্লেষণ হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কোথাও কি তেজস্বী যাদবদের জোট টেক্কা দিতে, শুধুমাত্র টেক্কা দিতেই কি এই 1 কোটি সরকারি চাকরির যে ইস্তাহারে এই কথাটা বলা হয়েছে, নাকি সত্যি দুটো নির্বাচনের মধ্যে এই 5 বছরে অনেক কিছু তফাৎ? কিভাবে দেখছেন এই নির্বাচনটা? একটি রাজ্য সরকার 1 কোটি চাকরি তৈরি করবে, যেটা যদি বাস্তবতা হয় তাহলে আমাদের দেশের কেন্দ্রীয় সরকারের কাছে প্রতি বছর বা 5 বছরে প্রায় 10 কোটি চাকরি তৈরি করবার মতো ক্ষমতা থাকার কথা। মানে ভারসাম্য যদি তৈরি হয়, 29টা রাজ্য, প্রতিটি রাজ্য যদি 1 কোটি করে সরকারি চাকরি উৎপাদন করতে পারে, কর্মসংস্থান করতে পারে, তাহলে কেন্দ্রীয় সরকারের হাতে তার অন্তত 10 গুণ কর্মসংস্থান তৈরির ক্ষমতা থাকা উচিত। কিন্তু যে সরকার এই মুহূর্তে কেন্দ্রে চলছে, তারা কি বিগত এই এত বছরে 2014 থেকে এই পর্যন্ত সেই পরিমাণ কর্মসংস্থান তৈরি করতে পেরেছে? প্রশ্ন এইখানে। একই সঙ্গে যখন এই রেলের বিভিন্ন পদের বিজ্ঞপ্তি বেরোয় এবং যখন পরীক্ষার দিন উপস্থিত হয়, সেই দিন এই বিহার, উত্তরপ্রদেশের যে বেকার যুবক যুবতীরা অবতীর্ণ হয় পরীক্ষায়, সেই চিত্রগুলো দেখেছো? অর্থাৎ চাকরির চাহিদা, সরকারি চাকরির চাহিদা আর সরকারি চাকরির যোগানের মধ্যে যে ব্যাপক দূরত্ব, ফারাক রয়েছে, সেটাই এই দাবির বাস্তবতাকে নস্যাৎ করে দেয়। কিন্তু আমি আরেকটা জায়গায় একটা বাক্য বলি। আমার অধীর চৌধুরীর বক্তব্যের প্রেক্ষিতে আমার ওনাকে একটা প্রশ্ন করার খুব ইচ্ছে ছিল, যে উনি তো বলছেন এসব ফাঁপা বুলি, সে না হয় আমরা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলতেই পারি, কিন্তু ওনার দলের নেতৃত্ব, সর্বভারতীয় নেতৃত্ব রাহুলজি গিয়ে বলছেন যে সেখানে তিনি 2,500 টাকা করে মাসিক দেবেন। তাহলে এইভাবে ভাতা দিয়েই কি বিহার চলবে? বা ভাতা দেওয়াটাই কি কর্মসংস্থান তৈরির বিকল্প হিসেবে ভাতার রাজনীতি, যে মডেলটা পশ্চিমবঙ্গে করে শাসকরা মানে সাময়িক সুবিধে পেয়েছেন, সেটাকেই এবার ইন্ডি জোট তারা তাদের শিলমোহর দিয়ে দিচ্ছে যে ভাতার ভিত্তিতেই ভারতবর্ষের অর্থনীতি চলবে। বেশ, আপনি অমিতাভ দা আপনার ইচ্ছা প্রকাশ করলেন এবং সেখানে হয়তো এটা সম্ভব হলো না, কিন্তু বাস্তব ক্ষেত্রে টেলিভিশনে বলা বক্তব্য প্রত্যেকটি কংগ্রেসের মানুষ শুনতে পাচ্ছেন এবং তারাও হয়তো বুঝতে পারবেন। আমি আপনার এই ভাতা কালচারের পাশাপাশি, অর্থাৎ যেটাকে আমরা অ্যাজ ইউজুয়ালি ডোল পলিটিক্স বলে থাকি, তার পাশাপাশি অমিতাভ দা আপনি খেয়াল করেছেন যে ফ্রি গিফট পলিটিক্স সমানভাবে বাড়ছে। মানে আমি যদি আপনাকে এক্সাম্পল দিই, আমি দেখতে পাবো যে বর্তমানে মানুষকে ফ্রি দেওয়ার প্রবণতা এবং ভোটারের অন দ্য আদার হ্যান্ড ফ্রি নেওয়ার প্রবণতা মারাত্মকভাবে বেড়েছে। কিরকম ধরনের? যেরকম এখানে দেওয়া হচ্ছে, ম্যানিফেস্টোতে প্রমিস করা হচ্ছে ফ্রি রেশন, 125 ইউনিট পর্যন্ত ইলেকট্রিসিটি অ্যাবসলিউটলি ফ্রি। আমরা এই ফ্রি কালচার কিন্তু দিল্লি থেকে দেখা শুরু করেছিলাম। দিল্লির নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়াল একাধিক ক্ষেত্রে ফ্রি দিয়েছিলেন। সো ফ্রি 125 ইউনিটস অফ ইলেকট্রিসিটি ফ্রি, ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট আপ টু 5 লাখ, যেটা আয়ুষ্মান যোজনার মধ্যে আছেই অলরেডি, এক্সিস্টিং একটা হেলথ কেয়ার প্ল্যান বা হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান। এখানে বলা হচ্ছে 50 লাখ নিউ পাক্কা হাউসেস, পাকা হাউস ফ্রি। এই যে ফ্রি কালচার, এটা একটা সরকারের একটা সার্ভাইভাল লিমিট থাকে। আমি আবারও অমিতাভ দাকে পেয়েছি। অমিতাভ দা, এই যে ফ্রি দেওয়ার প্রবণতা, এবং আমি একই সঙ্গে বিহারের সঙ্গে তুলনা করে আমি আয়নার দর্পণের মতো পশ্চিমবঙ্গের ম্যানিফেস্টোটাও আন্দাজ করতে পারছি, আপনিও পাচ্ছেন, আপনি দীর্ঘদিন রাজনীতি পর্যালোচনা করা মানুষ, রাষ্ট্রবিজ্ঞানের মানুষ। তো এই যে ফ্রি, মানে এই ফ্রি মেডিকেল, ফ্রি হেলথ, ফ্রি ট্রিটমেন্ট, এই যে সব কিছু ফ্রি, এতে সরকারি অর্থের উপর বা যে কাজটাকে আমরা নানানভাবে জন উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি, ধরুন রাস্তা, আলো, চিকিৎসা, শিক্ষা, সেই জায়গাটা কি বারবার কম্প্রোমাইজড হয় এই আপনার দোল পলিটিক্স আপনি যেটা বললেন এবং ফ্রি এর চক্করে পড়ে? 100 বার। শুধু এটা নয়, এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তথাকথিত উন্নয়নের রাজনীতি কতখানি ব্যর্থ হয়েছে। যারা এই উন্নয়নের দাবি করেন, দেখা যায় সেই উন্নয়নের অধিকাংশ সুফল পান সমাজের বিত্তশালী অংশ।
আপনার বাড়ির সামনে যে পাকা রাস্তাটা তৈরি হবে সেটা কোনো না কোনো শপিং মলের দিকে যায়, কোনো না কোনো নতুন তৈরি হওয়া টাউনশিপের জন্য যায়। যে বিদ্যুতায়ন হয় সেটা অধিকাংশ মধ্যবিত্ত উচ্চবিত্তকে সুবিধা দেওয়ার জন্য। বাইরের রাজ্য থেকে আসা এই রাজ্যের নতুন অনাবাসিক, মানে বাইরের রাজ্য থেকে যারা মাইগ্রেট করে আসছেন আমাদের রাজ্যে অন্যান্য বিভিন্ন কারণে, তাদের বাসস্থান, তাদের ক্রয় ক্ষমতা তাদের হাতে আছে, তারা এই সুবিধাগুলো কিনে নিচ্ছেন। ফলে সামাজিক বঞ্চনাটা খুব স্পষ্ট হয়ে উঠছে। অতএব গরিব মানুষ এই সরকারের উপর একদিন ক্ষুব্ধ হবেই। তাই এদের কিছু ফ্রি জিনিস ধরিয়ে দাও, এদের হাতে কিছু ফ্রি গিফট দিয়ে দাও, যাতে মানে সোজা কথায় ঠেকের বাংলায় বললে পিঠের চামড়াটি তুলে না দেয়। যে উন্নয়নের ছবি এতদিন ঢাক বাজানো হয়েছে উন্নয়ন উন্নয়ন বলে, তার ছবিটা যদি মিলিয়ে দেখো তাহলে দেখবে সেই উন্নয়নের সুফল সর্বতোভাবে গেছে বিত্তবান শ্রেণীর অনুকূলে। সরকারি স্কুলগুলোর দিকে তাকিয়ে দেখো, কলেজগুলোর দিকে তাকিয়ে দেখো, তার পরিকাঠামোর দিকে তাকিয়ে দেখো, তার শিক্ষক প্রতুলতার দিকে তাকিয়ে দেখো, সরকারি হাসপাতালগুলোর দিকে দেখো, সেখানে চিকিৎসা সরঞ্জামের অবস্থা দেখো। নামেই শুধু মাল্টি স্পেশালিটি ডিক্লেয়ার করে দিলে হয়ে গেল নাকি? সেখানকার পরিকাঠামো দেখো, সেখানকার নিরাপত্তা দেখো স্বাস্থ্যকর্মীদের। চলে এসো তুমি শিল্প উৎপাদন ক্ষেত্রে, শিল্পে বিনিয়োগের চেহারাটা দেখো কি পৌঁছেছে গরিব মানুষের কাছে। অতএব যদি এখানে ফ্রি বিনামূল্যে তাদেরকে সাইকেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের এই মানে বিনা পয়সায় বাড়ি ঘর ইত্যাদি যদি না দেওয়া যায়, তাহলে কিন্তু এই সরকারের উপরে জনবিক্ষোভ এমন জায়গায় যাবে সোজা এরা মানে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। একদমই তাই। অমিতাভ দা, হাতে আর একেবারে সময় নেই, জিরো আর আমি আর শর্মিষ্ঠা এই মুহূর্তে আপনাকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকবার জন্য, গুরুত্বপূর্ণ সময় এবং বিশ্লেষণ দেওয়ার জন্য। আর এই মুহূর্তে আমরা শোনাবো কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, পঞ্চায়েত দপ্তরে রয়েছেন তিনি দায়িত্বে, তিনি কি বলছেন এবং কংগ্রেসের তরফ থেকে শামা মোহাম্মদ কি বলেছেন সেই প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। मैं एनडीए के मैनिफेस्टो को यही कहूंगा कि 20 साल में जो बिहार के गड्ढे को भरा गया, अब नए बिहार का विकास का एक स्वरूप, जिसे आप ब्लूप्रिंट कहें या उसके नाम कोई भी दें, तो ये आज जो उसमें रोजगार भी है, किसानों का भी है, औद्योगिक का भी है, शहरों को नवीकरण करने का है, गांवों को नवीकरण करने का है। ये एक नए बिहार के विकास का प्रारूप है। Bihar for the last 20 years, it's the JDU along with the BJP. So why doesn't the Prime Minister talk about what they've done for Bihar? Have you noticed the Prime Minister of India never talks about what they do for the state? That is how people win elections, of what they do for the state. It is always finding fault with the others and what they have not done. We have not been in power. We will do when we come to power, and we have said that these are the things. We will put 2,000 rupees in the banks of women. We are going to give 200 units of free electricity. Now, why have they given 10,000 rupees to women? দেবাশিস, যেটা দেখা গেল যে এনডিএ নির্বাচনী ইস্তেহার এবং 69 পাতায় সেখানে কিন্তু একেবারে প্রতিশ্রুতির বলা যায় জোয়ার বইয়ে দেওয়া হয়েছে। এখন বিষয় হচ্ছে যে 2 দফার যে নির্বাচন বিহারে হতে চলেছে তাতে অন্তত কতটা প্রভাব পড়ে ভোট বাক্সে। নজর তো আমাদের অবশ্যই থাকবে, আরও আপডেটও আমরা পাবো। 0 আওয়ার সময় এই মুহূর্তে শেষ করার। নমস্কার।